গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস ফেরা। এই উপন্যাসটি আফসার ব্রাদার্স থেকে 1986 সালে প্রথম প্রকাশিত হয়। আজ শুনবেন প্রথম পর্ব। মতি মিয়া দ্রুত পায়ে হাঁটছিল। আকাশ অন্ধকার হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। সঙ্গে ছাতা ফাতা কিছুই নেই। বৃষ্টি নামলে ভিজে নেতা নেতা হতে হবে। মতি মিয়া হনহন করে ডিস্ট্রিক্ট বোর্ডের সড়ক ছেড়ে সোহাগীর পথ ধরল। আর তখনই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করল। মতি মিয়ার বিরক্তির সীমা রইল না। সকাল সকাল বাড়ি ফেরা দরকার। শরীফার পা ফুলে ঢোল হয়েছে। কাল সারা রাত কোঁকো করে কাউকে ঘুমাতে দেয়নি। সন্ধ্যার পর আমিন ডাক্তারের এসে দেখে যাবার কথা। এসে হয়তো বসে আছে। মতি মিয়া গম্ভীর একটা ঝাঁকড়া জাম গাছের নিচে দাঁড়িয়ে ভিজতে লাগল। দেখতে দেখতে বৃষ্টির বেগ বাড়ল। ঢালা বর্ষণ জাম গাছের ঘন পাতাতেও আর বৃষ্টি আটকাচ্ছে না। দমকা বাতাসের শোঁ আওয়াজ। দিনের যা গতি, ঝড় তুফান শুরু হওয়া বিচিত্র নয়। দাঁড়িয়ে ভেজার কোনো অর্থ হয় না। মতি মিয়া উদ্বিগ্ন মুখে রাস্তায় নেমে পড়ল। পা চালিয়ে হাঁটা যায় না। বাতাস উল্টো দিক থেকে উড়িয়ে নিতে চায়। নতুন পানি পেয়ে পথ হয়েছে দারুণ পিছল। ক্ষণে ক্ষণে পা হড়কাচ্ছে। সরকার বাড়ির কাছাকাছি আসতেই খুব কাছে কোথায় যেন প্রচণ্ড শব্দে বাজ পড়ল। আর আশ্চর্য, বৃষ্টি থেমে গেল সঙ্গে সঙ্গে। মতি মিয়া অবাক হয়ে শুনল সরকার বাড়িতে গান হচ্ছে। কানা নিবারণের গলা বাতাসের শোষ শব্দের মধ্যেও পরিষ্কার শোনা যাচ্ছে। সরকার বাড়ির বাংলা ঘরের দরজা জানালা বন্ধ। মতি মিয়া ধাক্কা দিতেই নাজিম সরকার মহাবিরক্ত হয়ে দরজা খুললেন। হ্যাঁ, কানা নিবারণী গাইছে। সেই গাট্টা গোট্টা চেহারা, পান খাওয়া হলুদ রঙের বড় বড় কুৎসিত দাঁত। কানা নিবারণ গান থামিয়ে হাসি মুখে বলল, মতি ভাই না, পেনাম হই, অনেকদিন পরে দেখলাম। মতি মিয়া বড়ই অবাক হল। কানা নিবারণের মতো লোক তার নাম মনে রেখেছে। জগতে কত অদ্ভুত ঘটনাই না ঘটে। কানা নিবারণ গম্ভীর হয়ে বলল, মতি ভাইরে একটা গামছা টামছা দেন। কেউ গা করল না। নাজিম সরকার রাগী গলায় বললেন, ভিজা কাপড়ে ভিতরে আসলা যে মতি, দেখো ঘরের কি অবস্থা করছো। তোমার বুদ্ধি শুদ্ধি আর হইল না, সি সি। কানা নিবারণ বলল, ঘরে না এসে উপায় কি, বাইরে ঝড় তুফান। নাজিম বড়ই গম্ভীর হয়ে পড়লেন। থেমে থেমে বললেন, তুমি গান বন্ধ করলা কেন নিবারণ? কানা নিবারণ সঙ্গে সঙ্গে গান শুরু করল। মনটা উদাস হয়ে গেল মতি মিয়ার। শরীফা বা আমিন ডাক্তার কারোর কথাই আর মনে রইল না। নিবারণের গানের কন্যার মনের গুপ্ত কথাটির জন্য তার মন কাঁদতে লাগল। আহা, এত সুন্দর গান কানা নিবারণ কি করে গায়, কি গলা! গান থামল অনেক রাতে। ততক্ষণে মেঘ কেটে আকাশে পরিষ্কার চাঁদ উঠেছে। গাছের ভেজা পাতায় চকচক করছে জ্যোৎস্না। মতি মিয়া উঠানে নেমে অবাক হয়ে তাকিয়ে রইল। মাঝে মাঝে জ্যোৎস্না এমন অদ্ভুত লাগে। বিড়ি টানতে টানতে নিবারণ বাইরে আসতেই মতি মিয়া বলল, কেমন চাঁদনি রাত দেখছেননি নিবারণ ভাই? চাঁদনি রাত নিবারণকে তেমন অভিভূত করতে পারল না। বিড়িতে টান দিয়ে সে প্রচুর কাশতে লাগল। কাশির বেগ কমে আসতেই গম্ভীর হয়ে বলল, বাড়ির যান মতি ভাই, রাত মেলা হইছে। আর গান হইত না? না, আজ শেষ। অখন বেশি গায় না, বুকের মধ্যে দরদ হয়। ডাক্তার দেখান নিবারণ ভাই। নিবারণ বিরক্ত মুখে একদলা থুতু ফেলে চোখ কুচকে বলল, বাড়ির যান, আমার ডাক্তার লাগে না। রাস্তায় নেমে মতি মিয়া লক্ষ্য করল আবার মেঘ করেছে। দক্ষিণ দিকে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। চৌধুরী বাড়ির কাছাকাছি আসতেই দুই প্রহরের শেয়াল ডাকল। এতটা রাত হয়েছে নাকি? চারদিক নিশুতি। চাঁদ মেঘের আড়ালে পড়ায় ঘুটঘুটে অন্ধকার। গা ছমছম করে। কেডা, মতি নাকি?
মতি মিয়া চমকে দেখে ছোট চৌধুরী উঠোনে জলচৌকি পেতে খালি গায়ে বসে আছেন। এনার মাথা পুরোপুরি খারাপ। গত বছর কৈবর্তপাড়ার একটা ছেলেকে প্রায় মেরেই ফেলেছিলেন। কে একটা কথা কয় না যে, মতি নাকি? জি। এত রাইতে কই যাও? বাড়ির যাই। তোমার বড় পোলাটা তোমারে খুঁজতাছে। তোমার বউয়ের অবস্থা বেশি ভালো না, নীলগঞ্জে নেওয়ান লাগবো। জি আচ্ছা। জি জি করো কে মতি মিয়া, তাড়াতাড়ি বাড়ির যাও। মতি মিয়া তবু দাঁড়িয়ে থাকে। ছোট চৌধুরীর অভ্যাস হলো ভালো মানুষের মতো কথা বলে হঠাৎ তাড়া করা। সে কারণেই চট করে সামনে থেকে চলে যেতে ভরসা হয় না। ছোট চৌধুরী গর্জন করে ওঠেন, কথা কানে ঢোকে না? থাপ্পড় দিব ছোট লোক কোথাকার। যা ভাই যা। মতি মিয়া বাড়ি ফিরে দেখে আমিন ডাক্তার বসে আছে। শরীফার জ্ঞান নেই। আজরফ চুলা ধরিয়ে কি যেন জাল দিচ্ছে। আমিন ডাক্তার বলল, অবস্থার তো বড় সঙ্গীন, রাত কাটে কিনা সন্দেহ। মতি মিয়া কিছু বলল না, যেন সে আমিন ডাক্তারকে দেখতেই পায়নি। আজরফের দিকে তাকিয়ে কড়া গলায় ধমক দেয়, অত রাইতে কি জাল দেশ? সা আমিন চাচা চায়ের পাতা আনছে। আমিন ডাক্তার মৃদুস্বরে বলল, সারা রাত জাগন লাগবো, চা সারা জুই হইত না, বুঝছ নি মতি? নীলগঞ্জে নেওয়ান লাগবো। আমিন ডাক্তার লোকটি ভীতু প্রকৃতির। রোগীর অবস্থা একটুখানি খারাপ দেখলেই সে ব্যস্ত হয়ে পড়ে নীলগঞ্জ নেবার জন্য। বারবার বলে, রাত কাটা সম্ভব না, রাতের মধ্যেই ভালো মন্দ হইতে পারে। কিন্তু আজ রোগীর অবস্থা সত্যিই খারাপ। আমিন ডাক্তার চিন্তিত মুখে ক্রমাগত হুঁকা টানে। মতিমা বিরক্ত হয়ে বলে, মাইয়া মাইনসের মতো ব্যাককেল জিনিস খোদার আলমে নাই, বুঝলা ডাক্তার? ডাক্তার হুক্কা টানা বন্ধ করে গম্ভীর হয়ে বলে, নীলগঞ্জ নেওয়ানোর ব্যবস্থা করো মতি। কইলিতে ব্যবস্থা হয় না, জোগাড় যন্ত্র লাগে। সকাল হোক, টাকা পয়সার জোগাড় দেখি। আইজ রাইতেই নেওয়ান লাগবো মতি। মতি মিয়া কথা না বলে খেতে বসে। আজরফ ভাত বেড়ে দেয়। ভাত শুকিয়ে কড়কড়ে হয়ে গেছে। কাঁচা মরিচে ঝালের বংশ নাই। মতি মিয়া আত পেটে খেয়েই হাত ধোয়। ছোট ছেলে নুরুদ্দিন আমিন ডাক্তারের গা ঘেঁষে বসেছিল। সে দীর্ঘ সময় বাবার মুখের দিকে তাকিয়ে সাহস করে বলে ফেলে, আমার নীলগঞ্জ নেওয়ার লাগবো বাজান। বহু কষ্টে রাগ সামলায় মতি মিয়া। আমিন ডাক্তার বলে, চা খাও একটু মতি। আজরফ, তোর বাপরে চা দে। আমারে দিস না। আরে খাও, বালা চা, মোহনগঞ্জের খরিদ। নীলগঞ্জ যাওয়ার জোগাড় যন্ত্র করতে অনেক সময় লাগে। বাঁশের যে খুঁটিতে পয়সা জমানো হতো সেটা কাটা হয়। সব মিলিয়ে 7 টাকার মতো পাওয়া যায় সেখানে। এতটা মতি মিয়া আশা করেনি। আজরফ চলে যায় নৌকার ব্যবস্থা করতে। ঠিক হয় আজরফ নুরুদ্দিন দুজনেই সঙ্গে যাবে। আমিন ডাক্তারও যাচ্ছে। নীলগঞ্জ হাসপাতালের কম্পাউন্ডার সাহেবের সঙ্গে তার নাকি ভালো জানাশোনা। আপনি আপনি করে কথা বলে। খালি বাড়ি পাহারা দেওয়ার জন্য আনা হয়েছে রহিমাকে। রহিমার মেয়েটি কাঁদছে গলা ফাটিয়ে। শরীফার জ্ঞান ফিরেছে। সে বিড়বিড় করে কি যেন বলে, ঠিক বোঝা যায় না। মতি মিয়া কড়া ধমক লাগায়, চুপ, একদম চুপ, এককেল মেয়ে মানুষ। শরীফা চুপ করে যায়। আমিন ডাক্তার এক ফাঁকে বলে, আমারে যে সাথে নিতেছো সেই বাবদ 2 টাকা ভিজিট, কথাটা স্মরণ রাখবা মতি। মতি মিয়া দারুণ বিরক্ত হয়। তোমারে সাথে নেওয়ানোর কথা তো কই নাই, নিজের ইচ্ছায় তুমি যাইতেছো। আমিন ডাক্তার চুপ করে যায়। নৌকায় উঠবার মুখে ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করে। ছয়ের নিচে খড় বিছিয়ে শরীফার বিছানা। শরীফার গায়ের সঙ্গে সেটে লেগে থাকে নুরুদ্দিন। ডাক্তার বসেছে নৌকার সামনের মাথায়। এর মধ্যেই সে ভিজে চুপসে গেছে। তার সঙ্গে ছাতা আছে, কিন্তু রোগী নিয়ে কোথাও যাওয়ার সময় ছাতা মেলতে হয় না, খুব অলক্ষণ। নৌকাতে 2টি মুরগি এবং একটি পাকা কাঁঠাল নেওয়া হয়েছে। নীলগঞ্জ বাজারে ভালো দাম পাওয়া যাবে। মুরগি 2টি অনবরত ডানা ঝাপটায়। ডাক্তার গম্ভীর হয়ে হুঁকা ধরায়। বৃষ্টির ছাট থেকে কোলকে আড়াল করে রাখতে তাকে অনেক কায়দা কানুন করতে হয়।
পাকা কাঁঠালের গন্ধের সঙ্গে তামাকের গন্ধ মিশে অদ্ভুত একটা মিশ্র গন্ধ তৈরি হয়। তুমুল বর্ষণের মধ্যে নৌকা ভাসিয়ে দেয়া হয়। আজরফ টপাটপ বৈঠা মারে। মতি মিয়ার বড় মায়া লাগে। শীত লাগে আজরফ? না। মাথাটা গামছা দিয়ে বাঁধ, মাথা শুকনা থাকলে সব ঠিকঠাক, বুঝছস? বুঝছি। বৈশাখ মাসের বৃষ্টির মজাটা কি জানোস নি আজরফ? না। মজাটা হইল অসুখ বিসুখ হয় না, সব আল্লাহর কেরামতি। আজরফ কথা বলে না। ছইয়ের ভিতর থেকে শরীফা বিড়বিড় করে কি যেন বলে। অসহ্য বোধ হয় মতি মিয়ার। কি কাও? পোলাটা ভিজতাছে। দত্তরি মেয়ে মানুষ, বৃষ্টির সময় ভিজত না? অসুখ করব। চুপ থাক মাগি, খালি প্যান প্যানানি। আমিন ডাক্তার গম্ভীর হয়ে বলে, মেয়ে জাতের সাথে এইসব গালিগালাজ করা ঠিক না মতি। তুমি ফরফর করো না, চুপ থাকো। আমিন ডাক্তার চুপ করে যায়। ছপ ছপ বৈঠা পড়ে। ছইয়ের ভেতর থেকে মুরগি দুটির ডানা ঝাপটানোর আওয়াজ আসে। দূরের সোনাপতার হাওরের দিক থেকে এক ধরনের আওয়াজ আসে। গা ছমছম করে আজরফের। নৌকা এখন বড় গাঙে পড়বে। জায়গাটা খারাপ। গাঙের মুখটাতেই 3টি প্রকাণ্ড শেওড়া গাছ। রাতে নাম নেওয়া যায় না এমন সব বিদেহী জিনিসদের খুব আনাগোনা। নৌকা নীলগঞ্জে পৌঁছল দুপুরের পর। মতি মিয়ার নড়বার শক্তি নেই। এক নাগাড়ে নৌকা বেয়ে সমস্ত শরীর কালিয়ে গেছে। লম্বা হয়ে শুয়ে পড়ার চিন্তা ছাড়া তার মাথায় এখন আর কোনো কিছু ঢুকছে না। আমিন ডাক্তার একাই গেল হাসপাতালের খোঁজ নিতে। ঘণ্টা খানেক পর ফিরে আসলো মুখ কালো করে। হাসপাতালে ডাক্তার সাহেব গেছেন ছুটিতে। কখন আসবেন কেউ জানে না। কম্পাউন্ডার সাহেবের মেয়ের বিয়ে, তিনি গেছেন বাঁশখালী। বিশুদ্ধবার নাগাদ আসার কথা। মতি মিয়ার কোনো ভাবান্তর হল না। সে গম্ভীর মুখে বলল, চেষ্টার তো কোনো ত্রুটি করি নাই। কি কেউ ডাক্তার? কপালের লেখা তার খণ্ডন যায় না, করণের তো কিছুই নাই। আমিন ডাক্তার চুপ করে থাকলো। মতি মিয়া বলল, খাওয়া খাদ্য শেষ কইরা চলো বাড়ির যাই। মতি ভাই, চলো মিশনারি হাসপাতালে লয়ে যাই। বেশি দূর না, একটা মুঠে হাওর পরে, সোনা দিয়া হাওর। আমিন ডাক্তারের কথা শেষ হবার আগেই মতি মিয়া ঝাঁঝিয়ে ওঠে, এইসব খিরিস্তানির মধ্যে আমি নাই, এইসব কথা মুখে আনবা না, বুঝলা? আমিন ডাক্তার চুপ করে যায়। শরীফারও কোনো সারা শব্দ পাওয়া যায় না। জারুল গাছের ছায়ায় নৌকা বেঁধে ভরপেট চিড়া খেয়ে মতি মিয়া ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে সন্ধ্যার পর। নৌকা তখন সোনাদিয়ার হাওরে পড়েছে। পানির ছলাচ্ছল শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। পাল খাটানো হয়েছে। আমিন ডাক্তার হাল ধরে বসে আছে। ভাবখানা এমন যেন কিছুই জানে না। মতি ভাই, বাতাসের এই ধরনের জোর থাকলে এক পহরেই মিশনারি হাসপাতালে পৌঁছন যাইব। মতি মিয়া চুপ করে থাকে। তামুক খাইবা নাকি মতি ভাই? না। মিশনারি হাসপাতালে একবার নিয়ে ফেলতে পারলে বুঝলা আর চিন্তা নাই। এইখানে নিখিল সাহেব ডাক্তার খুব এলেমদার লোক। মতি মিয়া চুপ করে থাকে। আর চোখে দেখে আজরফ কাল রাতের পরিশ্রমে কাহিল হয়ে মরার মতো ঘুমাচ্ছে। শরীফার মুখের কাছে ভন ভন করে মাছি উঠছে একটা। মরে গেছে নাকি? মরলেই কি আর বেঁচে থাকলেই বা কি? হাওরের দিগন্ত বিস্তৃত কালো পানির দিকে তাকিয়ে মনটা উদাস হয়ে যায়। জগৎ সংসার তুচ্ছ বোধ হয়। চাপাস্বরে মতি মিয়া গুনগুন করে গান ধরে। আমিন ডাক্তার মৃদুস্বরে বলে, তুমি কিন্তু বড় ঘাতক মতি ভাই। মতি মিয়া 5 দিন পর গয়নার নৌকায় ফিরে এলো। সঙ্গে নুরুদ্দিন। নিখিল সাহেব ডাক্তার, রিচার্ড অ্যালেন নিকলসন, বলেছেন সারাতে সময় নেবে। অবস্থা ভালো না, কাটাকুটি করতে হতে পারে। এক্ষেত্রে মাসখানেক লেগে যাওয়া বিচিত্র নয়। আমিন ডাক্তারের নাকি তেমন কাজকর্ম নেই। সে নিজেই দায়িত্ব নিয়েছে সব ঠিকঠাক করিয়ে নিয়ে আসবে। মতি মিয়া অবাক হয়ে বলেছে, 1 মাস যদি থাকুন লাগে তুমি খাইবা কি? হইব একটা ব্যবস্থা, রুগী ফালায় তো যাওয়া যায় না। ব্যবস্থা যে কি হবে
সেটা মতি মিয়ার মাথায় আসে না। আমিন ডাক্তারের কাছে আছে সর্বমোট 9.5 টাকা, কিন্তু আমিন ডাক্তারকে মোটেই বিচলিত মনে হয় না। আশরাফকে অবশ্যই নিখিল সাহেব বাসায় কাজ দিয়েছেন। নদীর থেকে সে গোসলের পানি তুলে আনে। বিকেলে হাসপাতালের মেঝে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। যত ঘষাঘষি হোক, সাহেবের পছন্দ হয় না। মাথা নেড়ে বলেন, আরও ভালো করো, জোরে ব্রাশ করো। খাওয়া দাওয়া সাহেবের ওখানেই হয়। সে খাওয়াও রাজরাজরার খাওয়া। সকালবেলা পাউরুটি, চিনি, একটা কলা আর 1 কাপ দুধ। সন্ধ্যাবেলা বই খাতা নিয়ে বসতে হয়। কালো মোটা একজন মহিলা অনেককে বর্ণ পরিচয় শেখান। একটি চকবোর্ডে প্রকাণ্ড একটা অ লিখে সুরেলার স্বরে বলেন, বলো অ। সবাই সমস্বরে বলে অ। বলো আ। আশরাফের খুব মজা লাগে। পড়া শেষ হবার পর হয় প্রার্থনা। ভদ্রমহিলা অত্যন্ত করুণ সুরে টেনে টেনে বলেন, হে পরম করুণাময় ঈশ্বর, তুমি তোমার মঙ্গলময় করুণার হস্ত প্রসারিত করো। প্রার্থনার জায়গায় আসলেই আশরাফের ভয় ভয় করে। কে জানে, এরা হয়তো খিরিস্তান করে ফেলছে তাকে। আমিন ডাক্তার অবশ্যই বলেছে ভয়ের কিছু না। খিরিস্তানি প্রার্থনার ফাঁকে ফাঁকে মনে মনে কালেমা তৈয়ব পড়লেই সব দোষ কাটা যাবে। আমিন ডাক্তারের মতো জ্ঞানী লোককে অবিশ্বাস করার কোনো কারণ নেই। আশরাফের আর ভয়টাই করে না। ভয় করে মতি মিয়ার। কোনো কারণ ছাড়াই ভয় করে। নৌকা ছেড়ে নড়তে চায় না। আমিন ডাক্তারের ঠেলাঠেলিতে শরীফাকে দেখতে গিয়ে এক কাণ্ড। হাসপাতালের বারান্দায় মুখ ভর্তি বমি করে দেয়। আমিন ডাক্তার শঙ্কিত হয়ে বলে, হইল কি তোমার মতি ভাই? বদগন্ধ, মাথার মধ্যে পাক দেয়। তোমারে নিয়া মুশকিল, ওইটা তো ফিনাইলের গন্ধ। কিসের গন্ধ? ফিনাইল, এক কিসিমের সাবান, খুব ভালো জিনিস। ভালো জিনিস মাথায় থাকুক। মতি মিয়া বাড়ি ফিরে বাঁচে। নুরুদ্দিন বাপের সঙ্গে ফিরে যেতে কোনো আপত্তি করে না। মতি মিয়া বারবার জিজ্ঞেস করে, মার লাগি মন কান্দেনি নুরু? না। 2 দিন পরেই দেখবে আয়া পড়ছে। আচ্ছা, খুব বেশি হইলে 1 সপ্তাহ, এর বেশি না। আচ্ছা, যাত্রা দেখতে চাস? মোহনগঞ্জে যাত্রা আইছে। বিবেকের পাঠ করে আসলাম মিয়া, 6টা সোনার মেডেল, দেখবি? না। না বললেও মতি মিয়া এত রাতে মোহনগঞ্জে থেকে যায়। এত কাছে এসে আসলাম মিয়ার বিবেকের গান না শোনা পাপের শামিল। নিত্যদিন তো আর এমন সুযোগ হয় না। মোহনগঞ্জ বাজারে দেখা হয়ে যায় কানা নিবারণের সঙ্গে। সেও খুব সম্ভব আসলামের গান শুনতে এসেছে। সে একটা বড় কাপড়ের দোকানের সামনে বসেছিল। তার মুখ দিয়ে ভক ভক করে দেশি মদের গন্ধ বেরোচ্ছে। অনুরা, দেখছস? ওই দেখ, কানা নিবারণ। কোনজন? কালা মতো মোটা, লম্বা বাবড়ি। চোখ তো 2টাই আছে, ইনারে কানা নিবারণ ডাকে কেন? ছেলের কথায় মতি মিয়া বড়ই খুশি হয়। ছেলে চুপচাপ থাকলে কি হবে, বুদ্ধি শুদ্ধি ঠিকই আছে। মতি মিয়া হাসি মুখে বলে, মাইনছের খেয়াল, মাইনছের খেয়ালের কি ঠিক ঠিকানা আছে? ছেলেকে দাঁড়া করিয়ে মতি মিয়া চলে যায় কারা নিবারণের সামনে। দেখা না করে যাওয়াটা ঠিক না। নিবারণ ভাই, শৈলটা বালা? কারা নিবারণ কথা বলে না, ভুরু কুচকে তাকায়। চিনছেন আমারে? আমি মতি, সোহাগীর মতি মিয়া। কারা নিবারণ ঘোলাটে চোখে তাকায়, উত্তর দেয় না। আসলাম মিয়ার গাওনা হুনতে আইসেননি নিবারণ ভাই? কারা নিবারণ সে কথার জবাব দেয় না। বাড়ি ফিরেও নুরুদ্দিন কোনো রকম ঝামেলা করে না, নিজের মনেই থাকে। মতি মিয়া বারবার জিজ্ঞেস করে, মার লাগি পেট পড়ে? না। মুখ শুক না কেন? নিশ্চয়ই পেট পড়ে। না। মতি মিয়ার নিজেরই খারাপ লাগে, কিছুতেই মন বসে না। নঈম মাঝির বাড়ি সন্ধ্যার পর গান বাজনার আয়োজন হয়। মতি মিয়া রোজ যায়, কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না। সেখানেও শুধু যাই যাই করে। সন্ধ্যাকালে বাড়িত গিয়া করবাটা কি মতি ভাই? পোলাটা একলা আছে। হে তো ঘুমাইতাছে, ব দেহি হুক্কাটার একটা টান দিয়া হারমোনিটা ধরো।
বাড়ি ফিরে তার ভালো লাগে না, কেমন উদাস লাগে। রাতের খাওয়া শেষ হলে এক আধ দিন রহিমার সঙ্গে খানিকটা গল্পগুজব করে। রহিমা লম্বা ঘোমটা টেনে বারান্দায় বসে, কথা বলার সময় মুখ অন্যদিকে ফিরিয়ে রাখে। মতি তার গ্রাম সম্পর্কের ভাসুর, তার মুখের দিকে তাকিয়ে কথা বলা সম্ভব না। রহিমার সঙ্গে কথা বলতে মতি মিয়ার খারাপ লাগে না। নিখিল সাহেব কেমন ডাক্তার মতি ভাই? জব্বর ডাক্তার। পরিষ্কার বাংলায় কথা কয়? তা কয়। গ্যারাইমা কথা কইতে পারে? না, বুঝতে পারে। দুনিয়াটা কত কিসিমের জিনিসই না আছে মতি ভাই। কথাটা ঠিক, খুব খাঁটি কথা। নিখিল সাহেব ডাক্তারের দেখনের বড় শখ লাগে মতি ভাই। তা যেমন একদিন নিয়া 2 দিনের মামলা। দেখতে দেখতে মাস পার হয়ে যায়, ঘোর বর্ষা নামে। শরীফাদের কোনো খোঁজ পাওয়া যায় না। 1 সপ্তাহের কথা বলে চৌধুরীদের একটা নৌকা নেওয়া হয়েছিল। চৌধুরী বাড়ির কামলা এসে রোজ হম্বিতম্বি করে। বৈশাখ মাসের শেষাশেষি, কাজকর্ম নাই। সোহাগীতে বোরো ধান ছাড়া আর কিছুই হয় না। ভাটি অঞ্চলগুলিতে তাই অগ্রহায়ণ না আসা পর্যন্ত অলস মন্থর দিন কাটে। মতি মিয়া উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করে। শরীফাদের ফিরতে এতটা দেরি হওয়ার কারণ খুঁজে পায় না। বড়ই মন খারাপ লাগে তার। পাড়াপড়শিও খোঁজখবর করে। বাচ্চা বিয়াইতে বাবের বাড়িতে গেলেও তো 1 মাসের মধ্যে ফিরে, কিন্তু এদিকে যে মাসের উপর হইল। খোঁজখবর করো মতি, গাছের মতো থাইকো না। নঈম মাঝি একদিন ঠাট্টার ছলে অন্যরকম একটা ইঙ্গিত করে। মতি ভাই, আমি চিন্তা করতাছি আমিন ডাক্তারের সাথে খোটখাট কইরা দেশান্তরী হইল নাকি? পালের নৌকা তো সাথেই আছে। হ্যাঁ, গা রিরি করে মতি মিয়ার। নেহায়ত বন্ধু মানুষ বলে চুপ করে থাকে। নঈম মাঝি বলে, রাগ করলা নাকি মতি ভাই? ঠাট্টা মজাক বুঝা না তুমি? না, রাগ ফাগ করি নাই। আর বিবেচনা করে দেখো, আমিন ডাক্তারের সাথে ভাবি সাহেবের খাতির প্রণয় একটু বেশি আছিল। হ্যাঁ, হাই শোনা নঈম, এইসব হাসি মজাকের কথা না। এই তো রাগ হইলা। ভাবির লগে রঙ্গ তামাশা না করলে কার লগে করমু? হাসি ঠাট্টা বুঝতে পারার মতো বুদ্ধিশুদ্ধি মতি মিয়ার আছে, কিন্তু শরীফা এবং আমিন ডাক্তারকে নিয়ে এই জাতীয় ঠাট্টা সে সহ্য করতে পারে না। কারণ ব্যাপারটা পুরোপুরি ঠাট্টা নয়। আমিন ডাক্তার কাজে অকাজে তার বাড়ি এসে গলা উঁচিয়ে ডাকবে, দোস্তায়ন, ও দোস্তায়ন, চায়ের পাতা নিয়ে আসলাম, জব্বর পাতা, একটু চা খাওয়ান দরকার, ঘরে গুড় আছে? মতি মিয়ার অসংখ্যবার ইচ্ছা হয়েছে আমিন ডাক্তারকে ডেকে বলে দেয় যাতে সময় অসময়ে এইভাবে না আসে, কিন্তু কোনোদিন বলা হয় নাই। এটা অত্যন্ত ছোট কথা। আমিন ডাক্তারের মতো বন্ধু মানুষকে এমন একটা ছোট কথা বলা যায় না। শরীফাদের দীর্ঘ অনুপস্থিতিতে মতি মিয়া অনেক কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে ভাবতে চেষ্টা করে। গান বাজনা এখন আর ভালো লাগে না। নিখিল সাহেব ডাক্তারের হাসপাতালে চলে গেলে হয়। মেলা খরচান্ত ব্যাপার। আবার একটু লজ্জা লজ্জাও করে। নুরুদ্দিনকে আড়াল একবার জিজ্ঞেস করে, অনুরা, মারে আনতে যাবি? না। না কি বেটা, মার লাগি পেট পুরে না? কস কি হারামজাদা, মায়া মোহব্বত দিয়ে কিছুই নাই তোর মধ্যে। নুরুদ্দিন মুখ গোজ করে দাঁড়িয়ে থাকে। তাকে দেখে মনেই হয় না মায়ের দীর্ঘ অনুপস্থিতি তাকে বিন্দুমাত্র বিচলিত করেছে। নুরুদ্দিন রহিমার মেয়ে অনুফার সাথে গম্ভীর মুখে সারাদিন খেলাধুলা করে। দুপুরের দিকে প্রায় দেখা যায় নুরুদ্দিন গাঙের পাড়ের একটি জলপাই গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে। গাছের নিচে পা ছড়িয়ে বসে আছে অনুফা। দুজনেই নিজের মনে বিড়বিড় করে কথা বলছে। মতি মিয়া বেশ কয়েকবার লক্ষ্য করেছে ব্যাপারটি। একদিন নুরুদ্দিনকে ডেকে ধমকেও দিল, গাছের মধ্যে বয়ে থাকস, বিষয়টা কি? নুরুদ্দিন নিরুত্তর। দুপুরবেলা সময়টা খারাপ, জিনভূতের সময়, এই সময় গাছে বয়ে থাকানোর দরকার কি? নুরুদ্দিন চোখ পিটপিট করে, কথা বলে না। খবরদার, আর যাইস না। আচ্ছা। তবু নুরুদ্দিন যায়। জলপাই গাছের নিচু ডালটিতে পা ঝুলিয়ে বসে আপন মনে কথা বলে। গাছের গুড়িতে বসে থাকে অনুফা। ক্ষণে ক্ষণে ফিকফিক করে হাসে। মতি মিয়া ঠিক করে ফেলে নুরুদ্দিনের জন্য একটা তাবিজের ব্যবস্থা করা দরকার। লক্ষণ ভালো না।
রহিমার সঙ্গেও এই বিষয়ে সম্পর্ক আছে বলে মনে হয়। মতি মিয়া আড়াল থেকে শুনেছে রহিমার সঙ্গে সে হড়বড় করে অনবরত কথা বলে। রাতের বেলা কাঁথা বালিশ নিয়ে রহিমার সঙ্গে ঘুমোতে যায়। এতটা বাড়াবাড়ি মতি মিয়ার ভালো লাগে না। রহিমা মেয়েটি অবশ্যই খুব কাজের। এই কয়দিনই সে বাড়ির চেহারা পাল্টে ফেলেছে। পূবের ঘরের সামনে আগাছার যে জঙ্গল ছিল তার চিহ্নও নেই। 4-5টা কাগজি লেবুর কলম লাগিয়েছে সারি করে। বাড়ির পেছনে রান্নার জায়গাটা দরমা দিয়ে ঘিরে দিয়েছে। ঘাটে যাওয়ার পথটায় সুন্দর করে ইট বসানো। ইটগুলি জোগাড় হয়েছে কোত্থেকে কে জানে। মতি মিয়ার ইচ্ছা করে রহিমাকে এ বাড়িতেই রেখে দিতে। শরীফার ঘরের লাগোয়া একটা ছোট মতো চালাঘর তুলে দিলেই হয়। শরীফা কিন্তু রাজি হবে না। কেঁদে কেঁদে বাড়ি মাথায় করবে। কারণ রহিমার বয়স অল্প এবং সে সুন্দরী। একটি সুন্দরী এবং অল্প বয়সী মেয়েকে জেনে শুনে কোনো বাড়ির বউ নিজের বাড়িতে রাখবে না। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি আমিন ডাক্তার নৌকা নিয়ে উপস্থিত। তাকে আর চেনার উপায় নেই। গায়ে বড় একটা কটকটে লাল রঙের কোট। কোটটির ঝুল নেমে এসেছে প্রায় হাঁটু পর্যন্ত। চোখে সোনালি রঙের একটি নিকেলের চশমা। কোটটি নিখিল সাহেব আসবার সময় দিয়েছেন। চশমাটি হাসপাতালে খুঁজে পাওয়া। চশমায় সব জিনিস কেমন যেন ঘোলাটে দেখায়। কোটের সঙ্গে চশমা না থাকলে মানায় না বলি গ্রামে ঢুকবার মুখে আমিন ডাক্তার চোখে চশমা দিয়েছে। মতি মিয়া নঈম মাঝির ঘরে তাস খেলছিল। খবর পেয়ে দৌড়ে এসেছে। এত রাতেও আশেপাশের 2-1 ঘরের মেয়ে ছেলেরা এসে জড়ো হয়েছে। নুরুদ্দিন কাঁচা ঘুম ভেঙে অবাক হয়ে দাওয়ায় বসে আছে। শরীফা ঘরের ভেতর চৌকির উপর বসেছিল। মতি মিয়াকে দেখে সে মুখ ফিরিয়ে নিল, যেন কোনো কারণে লজ্জা পাচ্ছে। মতি মিয়া অবাক হয়ে দেখল শরীফার গোল মুখটা কেমন যেন লম্বাটে লাগছে। চুল অন্যভাবে বাঁধার জন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, শরীফাকে ঠিক চেনা যাচ্ছে না। মতি মিয়া গম্ভীর হয়ে বলল, শরীরটা বালা? শরীফা জবাব দিল না। কি শরীরটা বালা? শরীফা থেমে থেমে বলল, পাউডা কাইটটা বাদ দিছে। মতি মিয়া স্তম্ভিত হয়ে গেল। সত্যি সত্যি শরীফার একটি পা নেই। শরীফা বলল, বাসনের আশা ছিল না, কপাল আর দুঃখ আছে, এই কারণে বাঁচলাম। তোমার শরীরটা কেমন? মতি মিয়া চুপ করে রইল। সে তখনও শরীফার একটি পা যা শাড়ির ফাঁক দিয়ে বের হয়ে আছে সেদিকে তাকিয়ে আছে। সেই পাটিতে আবার লাল টুকটুকে একটা নতুন স্যান্ডেল। শরীফা থেমে থেমে বলল, রহিমা এখন এই বাড়িত কেন? তারে বিদায় দাও নাই? যুবতী মায়া মানুষ নিয়ে এক ঘরে থাকো, কাজটা ভালো করো নাই। রহিমারে কাল সকালে বিদায় দিবা, বুঝছ? মতি মিয়া জবাব দিল না। শরীফা চিকন সুরে বলল, আর নুরার শরীরটা কেমন খারাপ হইছে? আমি ডাক দিছি, হে আসে নাই, দৌড় দিছে রহিমার দিকে। এইসব বালা লক্ষণ না। রহিমা তার কেডা? রহিমা তার পুটলি গুটিয়ে মেয়ের হাত ধরে চৌধুরী বাড়ি চলে গেল। তার নিজের বাড়িঘর কিছু নেই। চৌধুরীদের দালানের শেষ মাথায় একটি অন্ধকার কুঠুরিতে সে মাঝে মধ্যে এসে থাকে। চৌধুরীরা কিছু বলে না। যতদিন এখানে থাকে ততদিন যন্ত্রের মতো এ বাড়ির কাজকর্ম করে, যেন এটি তার বাড়িঘর। এক নাগারে অবশ্য বেশি দিন থাকতে হয় না। গ্রামের কোনো পোয়াতি মেয়ের বাচ্চা হয়েছে, কাজকর্মের লোক নেই, রহিমাকে খবর দেয়। রহিমা তার ছোট্ট পুটলি আর মেয়ের হাত ধরে সে বাড়িতে গিয়ে ওঠে। রান্নাবান্না করে, শামুক ভেঙে হাঁসকে খাওয়ায়, ছাগল হারিয়ে গেলে হারিকেন জ্বালিয়ে খুঁজতে বের হয়, যেন নিতান্তই সে এই ঘরেরই কেউ। নতুন বাচ্চাটি একদিন শক্ত সমর্থ হয়ে ওঠে। রহিমাকে মেয়ের হাত ধরে আবার ফিরে আসতে হয় চৌধুরী বাড়ির অন্ধকার কোঠায়। প্রথম প্রথম খারাপ লাগত, এখন আর লাগে না। দীর্ঘদিন পর আজ এই প্রথম রহিমার চোখ দিয়ে জল পড়তে লাগল। মতি মিয়ার ঘরবাড়ি কোন এক বিচিত্র কারণে তার কাছে আপন মনে হয়েছিল। মনে হয়েছিল এখানে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলে চমৎকার হতো। তার কপালটা এরকম কেন? নতুন বউ হয়ে যখন আসে অনুফার বাবা তখন কামলা মানুষ, বউ তোলার জায়গা নেই। মানুষটা নতুন বউকে চৌধুরীদের বারান্দায় বসিয়ে রেখে উধাও হয়ে গেছে ঘরদুয়ারের ব্যবস্থা করতে। চৌধুরী সাহেব মহাবিরক্ত, নতুন বউয়ের সামনেই ধমকাচ্ছেন, অগ্রহায়ণ মাসে এমন কাম কাজের সময় কেউ কি বিয়া শাদী করে? তোর মতো আহাম্মক খোদার আলমে নাই রে মনু।
লোকটা দাঁত বের করে হাসে। চৌধুরী সাহেব প্রচণ্ড ধমক দেন, হারামজাদা হাসিস না, আমার পুবের একটা ঘর খালি আছে, বরে সেখানে নিয়ে তুল। চৌধুরী সাহেব নিজের একটা ঘরে নিয়ে তুলনের ইচ্ছা, বাসটা যদি দেন তো একটা ঘর বানাই। চৌধুরী সাহেব চোখ কপালে তুলে বললেন, ঘর তুলবি জায়গা জমি কই? ঘর তুলবি কিসের উপর? আমারে বসত বাড়ির লেগে একটুখানি জায়গাও যদি দেন, ধীরে ধীরে দাম শোধ করে দিব। বলতে বলতে লোকটা হাসে, যেন খুব একটা মজার কথা বলেছে। চৌধুরী সাহেব অবশ্যই তাকে জায়গা দেন। মসজিদের কাছে এক টুকরো পতির জমি। লোকটা ঘরামির কাজে খুব ওস্তাদ ছিল। দেখতে দেখতে বাঁশ কেটে চমৎকার একটা ঘর তুলে ফেলল। নতুন কাঁচা বাঁশের গন্ধে রহিমার রাতে ঘুম আসে না, পেটের মধ্যে পাক দিয়ে ওঠে। লোকটার অবশ্য ফুর্তির সীমা নেই। দুপুর রাতে কুপি জ্বালিয়ে বাঁশের কঞ্চি কাটছে, ঘরের চারদিকে বেড়া দেবে। বিশ্রাম এক জিনিস সে জানত না, কিন্তু সেই বছর খুব কাজে ফাঁকি দিল। চৌধুরীদের তখন জ্বালা বোনা হচ্ছে, দম ফেলার সময় নেই। কাজে বিরাম দিয়ে একদণ্ড যে হুকা টেনে শরীর গরম করবে, সে অবসরটাও নেই। এর মধ্যে দেখা গেল মনু উধাও। অন্য মনি বলে কি হতো বলা যায় না, চৌধুরী সাহেব দেখেও দেখেন না। পুরুষ মানুষ দিনে দুপুরে বাড়ি এসে বউয়ের সঙ্গে গল্প, কি লজ্জার কথা। রহিমা শরমে মরে যায়, কিন্তু লোকটার লাজ লজ্জার বালাই নেই। এক রাত্রে রহিমাকে জোর করে নৌকায় তুলে বড়গাং পর্যন্ত চলে গেল। চাঁদনি রাতে নৌকা বাওয়ার মধ্যে খুব নাকি আনন্দ। আনন্দ ছিল ঠিকই। নদীর জলে ভেঙে পড়া জ্যোৎস্না, দূরের বিল থেকে ভেসে আসা শব্দ, দুই পাশে গাছগাছালের গায়ে মাখা অদ্ভুত জ্যোৎস্না ভেজা অন্ধকার, কি যে ভালো লেগেছিল রহিমার। এর মধ্যে ওই লোক আবার ভাঙা গলায় গান ধরল। সুরতাল কিছুই নেই, তবু সেই গান শুনে বারবার চোখ ভিজে উঠল রহিমার। মানুষটি বড় শৌখিনদার ছিল। 2 টাকা দিয়ে একবার এক গায়ে মাখা সাবান কিনে আনলো। কি বোটকা গন্ধ, গা বমি বমি করে। আরেকবার কিনলো হাঁটু পর্যন্ত উঁচু রাবারের জুতা। এই প্যাককাদার দেশে কেউ জুতা কিনে? সরকার বাড়ির নিজাম সরকার পর্যন্ত খালি পায়ে মাঠে যান খ্যাত দেখতে। জুতো কেনার পর থেকে মচমচ শব্দের লোকটা শুধু হাঁটে। চৌধুরী সাহেব একদিন ডেকে বললেন, টাকা পয়সা জমাবার অভ্যাসটা কর মনু, নিজের একটা বাড়িঘর কর, বিয়া শাদি করছস, দায় দায়িত্ব আছে, খামাখাই জুতাটা কিনলি কে? জুতাটা চৌধুরী সাহেব হস্তে পাইছি, খুব কামের, পানির মধ্যে হারাদিন থাকলেও এক ফোঁটা পানি ঢুকতো না। এইসব ধান্দা বাদ দে মনু। লোকটার স্বভাব তবু বদলায় না। ভাদ্র মাসে ছাতি কিনে ফেলল একটা, বাহারি ছাতি, বাটের মধ্যে হরিণের মুখ। বড়ই রাগ হয় রহিমার, কিন্তু কার উপর রাগ করবে? এই লোক কি রাগটা কিছু বোঝে? চৌধুরী সাহেব খুব বিরক্ত হন। বৃষ্টি বাদলা কিছু নাই, শুকনা দিন, মাথার মধ্যে ছাতি কেন রে মনু? নয়া কিনছি চৌধুরী সাহেব, পাইকারি দরে দিছে। তোর কপালে দুঃখ আছে। হাহা করে হাসে মনু, যেন ভারী মজার একটা কথা শুনল। সেই লোক কোথায় যে হারিয়ে গেল। গয়নার নৌকায় মোহনগঞ্জ গিয়েছে, পরদিন ফেরার কথা, আর ফিরে নাই। দেখতে দেখতে মাস শেষ হলো, কোনো খোঁজই নেই। কি কষ্ট, কি কষ্ট। অনুফা তখন পেটে। রাতের পর রাত জেগে বসে থাকে রহিমা। খুট শব্দ হলেই লাফ দিয়ে উঠে, আসলো বুঝি। কত রকমের উড়ো খবর আসে। একবার শুনল বাজারের একটা মেয়ে মানুষের সঙ্গে থাকে, সেই মেয়ে মানুষটা চোখে সুরমা দেয়, ঘাগরা পরে। আবার একবার শুনল আসাম গেছে, আসামে কাঠের ব্যবসা করে। হয়তো তাই একদিন টাকা পয়সা নিয়ে গভীর রাতে রাবারের জুতায় মচমচ শব্দ করে লোকটা উপস্থিত হবে। রহিমা যতই রাগ করুক, লোকটা গলা ফাটিয়ে হাসবে হা হা করে। বৈশাখ মাসে অনুফার জন্ম হলো। চৌধুরী সাহেব বললেন বাচ্চা নিয়ে তার বাড়িতে এসে থাকবে। রহিমা রাজি নয়। হঠাৎ যদি কোনোদিন লোকটা এসে উপস্থিত হয় তখন? গায়ের সবাই সাহায্য করেছে, চাল ডাল তরি তরকারি, অভাব কিছুরই হয়নি। চৌধুরী সাহেব মেয়ের মুখ দেখে 20টি টাকা দিলেন। আমিন ডাক্তারের মতো হতদরিদ্র লোকও 5 টাকা দিয়ে গেল। অনুফা একটু বড় হতেই অন্যরকম ঝামেলা শুরু। গভীর রাত্রে ঘরের পাশে কে যেন হাঁটাহাঁটি করে, খুটখুট করে দরজায় শব্দ হয়। ভয়ে কাঠ হয়ে থাকে রহিমা।
ক্যারা গো, ক্যারা। আর কোনো সাড়া নেই। শেষ পর্যন্ত যেতে হলো সুরজ মিয়ার বাড়ি। চৌধুরী সাহেবের ওখানে যেতে সাহসে কুলোয় না। ছোট চৌধুরী পাগল মানুষ, কোনো কোনো সময় দরজা বন্ধ করে তালা দিয়ে রাখতে হয়। সুরজ মিয়ার স্ত্রীটি চিররুগ্ন, তার 2 বছরের ছেলেটিও সেরকম, দিনরাত ট্যা ট্যা করে কাঁদে। রহিমার নিঃশ্বাস ফেলার ফুরসত রইল না। ধান কাটার সময় তখন। সুরজ মিয়া অবস্থা সম্পন্ন গৃহস্থ, 3-4 জন উজান দেশি জিরাতি কামলা তার। সকাল থেকে দুপুর রাত পর্যন্ত খাটাখাটনি করতে হয় রহিমাকে। খারাপ লাগে না, কিন্তু এক গভীর রাত্রে সুরজ মিয়া এসে তার ঘরে ঢুকে পড়ল। স্তম্ভিত রহিমা কিছু বুঝবার আগেই সুরজ মিয়া তার মুখ চেপে ধরল। শব্দ কইর না, মায়া জাগব। মেয়ে অবশ্য জাগল না। এক সময় অন্ধকার ঘরে বিড়ি ধরালো সুরজ মিয়া। ফিসফিস করে বলল, পাপ যা হওনের হে তো আমার হইল, তুমি কান্দ কেন? শৈলের মধ্যে কোনো দোষ লাগে না, বুঝছ? রহিমা চলে আসলো চৌধুরী বাড়ির অন্ধকার কোঠায়। ছোট চৌধুরী লাল চোখে ঘুরে বেড়ায়। রহিমার আর ভয় লাগে না। অনুফাকে মাঝে মাঝে তাড়াও করে। অনুফা খেলা মনে করে খিলখিল করে হাসে। ছোট চৌধুরী চোখ বড় বড় করে বলে, হাসিস না হারামজাদি বিচ্ছু, খবরদার হাসিস না। একসময় সেই লোকটির চেহারাও রহিমার মনে রইল না। মাঝে মাঝে খুব যখন ঝড় বৃষ্টি হয়, বিলের দিক থেকে শাঁসা শব্দ ওঠে, তখন ভাবতে ভালো লাগে লোকটা রবারের জুতো পায়ে দিয়ে মচমচ করে যেন এসেছে। অসম্ভব তো কিছুই নয়। হারিয়ে যাওয়া মানুষ তো কতই ফিরে আসে। কিংবা কে জানে, সেই লোকটি হয়তো কোনো এক ভিন দেশে গিয়ে আমিন ডাক্তারের মতো মহাসুখে আছে। আমিন ডাক্তার যেমন একদিন গয়নার নৌকায় করে সোহাগীতে উপস্থিত হলো, তারপর আর যাওয়ার নাম করল না। কে জানে, সেও উজান দেশে তার বউ মেয়ে ফেলে এসেছে কিনা। হয়তো তারও অপেক্ষা করে আছে কবে ফিরবে আমিন ডাক্তার। রহিমার বড় জানতে ইচ্ছে করে। শরীফার কিছুই ভালো লাগে না। এটি যেন তার নিজের বাড়ি নয়, যেন সে বেড়াতে এসেছে। পাড়া প্রতিবেশী বৌঝিরাও কেমন যেন সমীহ করে কথা বলে, একটু দূরত্ব রেখে বসে। নানান কথা বলতে বলতে হঠাৎ করে জিজ্ঞেস করে, কাটা পাউডার কই ফালে আসছো? শরীফার অসহ্য বোধ হয়। সরু গলায় বলে, হাসপাতালে রেখে আসলাম, সাথে আইনা কি করবাম? নইমের বউ ভীতস্বরে বলে, পাউডারে কবর দিছে। শরীফার কাঁদতে ইচ্ছে করে। এক পা নিয়ে কাজকর্ম সে কিছুই করতে পারে না। সারা সকাল লেগে যায় ভাত ফোটাতে। থালা বাসন ধোবার জন্য আজরফকে কলসি দিয়ে পানি এনে দিতে হয়। হাসপাতালে থাকার সময় এইসব ঝামেলার কথা তার মনেই হয়নি। আমিন ডাক্তার সব দেখে শুনে গম্ভীর হয়ে বলল, রহিমারে খবর দিয়ে আনা দরকার দোস্তাইন। না, কিছুদিন সে থাকুক। কইলাম তো না। সুবিধার লাগেন কইতাছি। আমার সুবিধা দেখানোর দরকার নাই। শরীফা কাঁদতে শুরু করল। তার একটি নতুন উপসর্গ যোগ হয়েছে। প্রায় যে কোনো প্রসঙ্গে কথাবার্তা বলতে শুরু করে শেষ পর্যায়ে কাঁদতে শুরু করে। দোস্তাইন, কান্দনের কারণ তো কিছু নাই, যার আছে হ্যাঁ বুঝে। ইদানিং শরীফার মনে ধারণা হয়েছে মতি মিয়া তাকে এখন আর দেখতে পারে না। গত রাতে মতি মিয়া বারান্দায় বসেছিল। শরীফা 3 বার গিয়ে ডাকল। 3 বারই সে বিরক্ত হয়ে বলল, ঘুমাইবার সময় হোক, সন্ধ্যা রাতে ডাকো কেন? আমি তো নয়া শাদি করি নাই যে সন্ধ্যা রাতে ঘরে খিলদানের জোগাড় করবাম। কি কথার কি জবাব! শুধু মতি মিয়া নয়, আজরফ পর্যন্ত তার কথার জবাব দেয় না। এক কথা 10 বার জিজ্ঞেস করতে হয়। একদিন দেখা গেল আজরফ বাঁশ আর চাটাই দিয়ে ঘরের লাগোয়া নতুন একটা চালাঘর তুলছে। নুরুদ্দিন মহা উৎসাহে এটা ওটা এগিয়ে দিচ্ছে। মতি মিয়া হুকা হাতে দাওয়ায় বসে তদারক করছে। ঘরের নতুন কাজকর্ম হলে আজকাল আর কেউ শরীফাকে কিছু জিজ্ঞেস করে না। শরীফা মুখ কালো করে বলল, আজরফ, ঘর তুলতেছস কেন? আজরফ জবাব দিল না, যেন শুনতেই পায়নি। আজরফ, নয়া ঘর তুলনের দরকারটা কি? জবাব দিল মতি মিয়া, পোলাপান বড় হইতেছে, একটা ঘর তো দরকার। শরীফা লক্ষ্য করল নুরুদ্দিন মুখ টিপে হাসছে। বিষয়টা কি নুরা? নুরুদ্দিন দাঁত বের করে হাসল। ঘর উঠতেছে রহিমা খালার লেগা,
রহিমা খালার অনুফা থাকব। শরীফা স্তম্ভিত হয়ে গেল। মতি মিয়া থেমে থেমে বলল, তোমার সুবিধা হইব খুব, ঘরের কাজকাম দেখব। আমি বাচ্চা থাকতেই বাড়িতে কেউ আসবো না। মতি মিয়া বলল, আজ সন্ধ্যায় আইব, খামাখা চিল্লাইও না। আমি গলার দড়ি দিয়াম কইতাছি। মতি মিয়া গম্ভীর হয়ে রাখল, আজরফ। জি। তোর মারে বালা দেখে একটা দড়ি দিয়ে দেখি। রহিমা সত্যি সত্যি সন্ধ্যা নাগাদ এসে পড়ল। সে তার যাবতীয় সম্পত্তিও সঙ্গে এনেছে। একটি টিনের ট্রাঙ্ক, 6-7টি ছোট বড় পুটুলি, হাঁড়ি, ডেকচি, অনুফার হাতে দড়ি বাঁধা একটা ছাগল। রহিমা শরীফার ঘরে ঢুকে হাসি মুখে জিজ্ঞেস করল, বুঝলি শৈলটা বালা? শরীফা কোনো কথা বলল না। রাতে খাওয়ার সময় বলে পাঠালো তার খিদে নেই। অনেক রাত্রে ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে লাগলো। শরীফা শুনল নতুন চালাঘরে খুব হাসাহাসি হচ্ছে। মতি মিয়া কি একটা বলছে, সবাই হাসছে। সবচেয়ে উঁচু গলা হচ্ছে নুরুদ্দিনের। অনেক রাত্রে মতি মিয়া যখন ঘুমাতে আসলো, শরীফা তখনও জেগে। কুপি নিবিয়ে ফেলার সঙ্গে সঙ্গে শরীফা ক্ষীণস্বরে বলল, একটা কথার সত্যি জবাব দিবা? কি কথা? তুমি কি রহিমারে বিয়া করতে চাও? মতি মিয়া দীর্ঘ সময় চুপচাপ থেকে বলল, হ। তুমি রহিমার এই কথা কইছ? না, আমিন ডাক্তার কইছে রহিমার মত নাই, তার ধারণা মনু বাচ্চা আছে। মতি মিয়া হুক্কা ধরালো। শরীফা ধরা গলে বলল, বিয়াটা কবে? মত না থাকলে বিয়েটা হইব কেমনে? আইজ মত নাই, একদিন হইব। মতি মিয়া নির্বিকার ভঙ্গিতে শুয়ে পড়ল। অল্পক্ষণের মধ্যেই তার নাক ডাকতে লাগল। শরীফা সারা রাত জেগে বসে রইল। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস ফেরা। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা গল্পকথন বাই কল্লোল চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান, তারা patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে সাপোর্ট করতে পারেন। প্যাট্রিয়ন অ্যাক্সেস করতে যাদের সমস্যা আছে, তারা আমাদের এখান থেকে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পাবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।